নমস্কার, আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজকে লেখক নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমি শেষ করেছি আজাদ হিন্দ বাহিনীর একজন বীর নারী আরতি নায়ারের জবানবন্দি, যেখানে উনি স্বপ্ন দেখছিলেন। হঠাৎ ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি বলছেন সকাল 5:30টার সময় প্যারেড, ভোর 4টে, তাই রোজ বিউগল বেজে ওঠে। প্রথম বিউগল ধ্বনি রেভরি। আধো ঘুম আধো জাগরণে ওই সামরিক বিষাণটাই আমার চেতনায় বিবাহ বাসরে সানাই রূপে বেজে উঠেছিল। আজকে শুরু করছি এর পরবর্তী অংশ। ঘুরিয়ে উঠে বসি, সত্যিই দেরি হয়ে গেছে। অন্যান্য মেয়েদের ইতিমধ্যেই প্রাতঃকৃত্যাদি সারা হয়ে গেছে। কেউ কেউ রাতে পোশাক ছেড়ে সামরিক খাকি পোশাক পরতে শুরু করে দিয়েছে। আধ ঘন্টার মধ্যেই তাড়াহুড়ো করে নিজেকে তৈরি করে নিলাম। প্রভাতী কুচকাওয়াজ সেরে নিজে ব্যারাকে যখন ফিরে এলাম তখন বেশ বেলা হয়ে গেছে। চারদিক আলো ঝলমল করছে। স্কুলের বড় হল কামরাটায় আমাদের 48 জনের বিছানা পাতা, এক এক দিকে 24 জন। প্যারেডে যাবার আগেই বিছানা গুটিয়ে রেখে যেতে হয়। মাথার কাছে পাট করে রাখা আছে রাতের বিছানা, কিট ব্যাগ, বেঞ্চির নিচে মগ এবং স্লিপার। প্যারেড শেষ হলে যে যার ব্যারাকে যাবে। দলনেত্রী লেফটেন্যান্ট থিবার্স তখন পরিদর্শন করবেন বিভিন্ন ব্যারাক। আমি তার দক্ষিণহস্ত, সঙ্গে সঙ্গে ঘুরতে হবে আমাকে। মেয়েরা যে যার বিছানার পাশে অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে খাড়া। দলনেত্রী দেখে নেন সামরিক পরিচ্ছন্নতায় কারো কোনো ত্রুটি হয়েছে কিনা। প্রথমাফিক পরিদর্শন শেষ করে লেফটেন্যান্ট থিবার্স আমাদের সকলকে সম্বোধন করে বললেন, আজ বেলা 12টায় সকলে প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে। গোটা ফৌজে চিফ অফ স্টাফ আমাদের এই ডিট্যাচমেন্ট পরিদর্শনে আসবেন। আমাদের পরবর্তী কার্যক্রমের সম্বন্ধে তিনি কিছু নির্দেশও হয়তো দেবেন। তোমরা 1 ঘন্টার নোটিসে রওনা হবার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আর এ ব্যারাকে 3 জন 15 মিনিট পর আমার সঙ্গে এসে দেখা করো। সাব অফিসার আরতি নায়ার, ল্যান্স নায়েক সুভদ্রা জয়সওয়াল আর ক্যাডেট নমিতা সেনগুপ্ত। লেফটেন্যান্ট থিবার্স আমাদের স্ট্যান্ড ইজি করে চলে যেতেই আমরা পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করি। ঘনিয়ে আসে কৌতূহলী মেয়ের দল। কি ব্যাপার? আজাদ হিন্দ ফৌজের চিফ অফ স্টাফ মেজর জেনারেল J.K. ভোসলার স্থান সর্বাধিনায়ক নেতাজির পরে। স্বয়ং তিনি যখন পরিদর্শনে আসছেন তখন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ আছে। সম্ভবত আমাদের ভবিষ্যৎ কর্মসূচি প্রস্তুত হয়ে গেছে। 2টি সম্ভাবনার কথা সতই মনে আছে আমাদের। হয় আমাদের উপর আদেশ দেওয়া হবে রেঙ্গুন অবরোধে আমৃত্যু সংগ্রাম করে যেতে, অথবা সদলবলে বর্মার দক্ষিণাঞ্চলে হয়তো আমাদের সরে যেতে বলা হবে। যদি পশ্চাদপসরণ করতে হয় তাহলে পদব্রজে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। রেলগাড়ি, ট্রাক প্রভৃতি যা কিছু
যানবাহন রেঙ্গুনে আছে তা সবই জাপানিদের একান্ত প্রয়োজন সৈন্য অপসারণের কাজে। মাসের পর মাস রেঙ্গুনেই এতদিন সব কিছু সংরক্ষিত করা হয়েছিল। রেঙ্গুনি ছিল জাপানি যুদ্ধ প্রয়াসের কেন্দ্রীয় ঘাঁটি। ফলে কোনো রকম যানবাহন যে আমরা পাব এই সম্ভাবনা খুবই অল্প। বড়জোর আইএনের উপর মহলের কয়েকজন অফিসারের জন্য ওরা হয়তো কিছু ট্রাক পাঠাবে। শত শত মেয়ের অপসারণে উপযুক্ত যানবাহন পাঠানো ওদের পক্ষে অসম্ভব। পায়ে হেঁটে যেতে আমাদের আর কিছু আপত্তি নেই। একটি মাত্র আশঙ্কা এই যে প্রথমেই আমাদের যেতে হবে শত্রু সৈন্যের অভিমুখে। প্রথম 50 মাইল আমাদের যেতে হবে যেদিক থেকে শত্রু বাহিনী এগিয়ে আসছে সেদিকেই। উপায় নেই। যতদূর সংবাদ পাওয়া গেছে, সিফোর্থ ব্রিটিশ বাহিনীর বর্তমান অবস্থা রেঙ্গুন শহরের প্রায় 250 মাইল উত্তরে। পদব্রজে আমাদের ওই প্রথম 50 মাইল পথ অতিক্রম করতে অন্তত 2 রাত্রি লাগবে, কারণ দিনের বেলা আমরা পথ চলতে পারবো না। সুতরাং এমন হওয়ার যথেষ্টই সম্ভাবনা আছে যে আমরা 2 রাত্রি ধরে পায়ে হেঁটে যেখানে পৌঁছাবো সেখানে 2 দিন ও 2 রাত্রির ঠিক সেই মুহূর্তেই ব্রিটিশ সাঁজোয়া বাহিনী উত্তর থেকে এসে হাজির হবে। কারণ 200 মাইল পথ অতিক্রম করতে সাঁজোয়া বাহিনী এর চেয়ে বেশি সময় লাগবে না। তাই আপাত দৃষ্টিতে যেটাকে মনে হচ্ছে পশ্চাদপসরণ, বাস্তব ক্ষেত্রে হয়তো তা হবে শত্রুব্যূহের মধ্যে এগিয়ে গিয়ে ধরা দেওয়া। সুরক্ষিত রেঙ্গুন শহরে আমরা প্রতি ইঞ্চি জমি দখলের জন্য ওদের বিরুদ্ধে লড়াই করতে পারি, যাকে বলে স্ট্রেট ফাইটিং। ওয়ার্স স্ট্যালিনগ্রাড মস্কোতে যেমন হয়েছিল। পথের মোড়ে মোড়ে আমরা ব্যারিকেড রচনা করতে পারি। ঘরের ভিতর থেকে জানলা দিয়ে রাইফেলের নল বার করে প্রতীক্ষা করতে পারি। মলটোভ ককটেল ছুঁড়ে অমিত বিক্রম ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিতে পারি। অথচ উন্মুক্ত প্রান্তরে ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ট্যাঙ্ক ও আর্মড কারের বিরুদ্ধে এসব কোনো প্রতিরোধই সম্ভবপর নয়। লেফটেন্যান্ট থিবার্স চলে যাওয়ার পর সে কথাই আলোচনা হলো আমাদের মধ্যে। ল্যান্স নায়ক সুভদ্রা জয়সওয়াল বলে, সব তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারটা এতই সহজবোধ্য যে মেজর জেনারেল ভোসলা অথবা কিয়ানি এটা খেয়াল করেননি তা ভাবাই যায় না। নমিতাদি একটু অসহিষ্ণু হয়ে বলে ওঠেন, তা হোক, তবু যদি আমাদের উপর মার্চ করে রেঙ্গুন ত্যাগ করে যাবার আদেশ আসে তাহলে আমাদের অভিলাষের কথা ওদের জানাতে হবে। ফৌজি আদেশ আমরা মানতে বাধ্য, কিন্তু আমাদের আশঙ্কার কথা, আমাদের ইচ্ছার কথাও আমরা জানাব। তারপর যা আদেশ হবে তা আমরা নির্বিচারে মেনে নেব। আমার মত, এভাবে মৃত্যুর মুখে বোকার মতো এগিয়ে যাওয়ার চেয়ে আমরা রেঙ্গুনেই থাকব, এই স্কুল বাড়িতেই। এখান থেকে শেষ লড়াই করব আমরা। ঝাঁসির রানী বাহিনীর একটি মেয়ে জীবিত থাকতে এই স্কুল দুর্গে ব্রিটিশ বাহিনী কেউ পদার্পণ করতে পারবে না। কি বলেন আম্মাজি? সরস্বতীবাই গাড়োয়াল আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। সবাই তাকে সমীহ করে চলে। তিনি আমাদের সকলে আম্মাজি। শুধু বয়সে নয়, একমাত্র দৈহিক ক্ষমতা ছাড়া সব বিষয়েই তিনি আমাদের সকলের ঊর্ধ্বে। সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি ছিলেন ব্যাংককের একটি মেয়েদের কলেজের অধ্যাপিকা।
দর্শনের প্রগাঢ় পাণ্ডিত্য। 4-5টি ভাষা জানতেন, মালয়ী, বর্মী, ইংরাজি ও হিন্দুস্তানি তো বটেই, এমনকি জার্মান ও ফ্রেঞ্চ। সর্বাঙ্গে একটিও অলঙ্কার নেই। তিনি বিধবা। স্বামী আজাদি সৈন্যের উচ্চ মহলের অফিসার ছিলেন। সম্মুখ যুদ্ধে প্রাণ দিয়েছেন। অত্যন্ত নিষ্ঠাবান, ভগবত বিশ্বাসী এই ভদ্রমহিলাকে তাই আমরা অকুণ্ঠ শ্রদ্ধা করতাম। তিনি বললেন, লেফটেন্যান্ট থিবার্স তোমাদের 3 জনকে ডেকেছেন। যদি তিনি আমাদের রেঙ্গুন ত্যাগ করে যাওয়ার প্রসঙ্গ তোলেন, তাহলে তোমরা এই ডিটাচমেন্টের সুচিন্তিত অভিমতটুকু তাকে জানিয়ে দিও। বলো, এই স্কুল বাড়িতে যতগুলি বুলেট আছে তা শত্রু সৈন্যের উপর নিঃশেষ হওয়ার আগে আমরা এই দুর্গের পতন হতে দেব না। আমি বললাম, সবগুলি বুলেটই কিন্তু শত্রু সৈন্যের উপর বর্ষিত হবে না আম্মাজি। কেন? ভ্রু কুঞ্চিত করে ঘুরে দাঁড়ান অধ্যাপিকা সরস্বতী বাই কারওয়াল। আপনি ভুলে গেছেন, আমাদের নিজস্ব তহবিলে 300 বুলেট আছে। আমরা 300 জন আছি এখানে, স্বয়ং নেতাজির ছাড়পত্র। আম্মাজি ম্লান হাসলেন, একটি হাত বাড়িয়ে দিলেন আমার খোঁপার উপর। অস্ফুটে বললেন, হ্যাঁ, মনে আছে, স্বয়ং নেতাজির ছাড়পত্র। হঠাৎ কি যেন হলো। 48টি মেয়ে পাথরের মূর্তির মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল পুরো 1 মিনিট। কারো মুখে ভাষা নেই। ওরা জানে আমরা কি কথা বলতে চাইছি। ওদের সকলেরই মনে পড়ে গেছে সেই ঘটনাটার কথা। প্রায় 6 মাস আগেকার একটি বিশিষ্ট দিন ফুটে উঠেছে আমাদের মানসপটে। সেদিন আমাদের বাহিনীর একটি মেয়ে শহীদ হয়েছিল। ঝাঁসি রানী বাহিনীর প্রথম শহীদ। বুকে রক্ত দিয়ে সে মিটিয়ে দিয়ে গেছে 300 বুলেটের দাম। লক্ষ্য করে দেখলাম উর্মিলার চোখ দুটিতে জল ভরে এসেছে। গত বছর অক্টোবর মাসের কথা। তখনও কোহিমা, ইম্ফল, কালাদান উপত্যকার ইতিহাস রচিত হয়নি। আজাদ সরকারের প্রথম বার্ষিক সমাবর্তন উৎসবের উদ্দেশ্যে এক বিরাট সামরিক সমাবেশ হয়েছিল রেঙ্গুন শহরের সেন্ট্রাল পার্কে। প্রকাণ্ড ময়দান, কিন্তু তিল ধারণের স্থান ছিল না মাঠে। প্রায় 3000 আজাদি সৈন্য এই আনুষ্ঠানিক কুচকাওয়াজে যোগ দেয়। এছাড়া ছিল জাপানি সৈনিক ও অসামরিক লোকেরা। ঝাঁসি রানী বাহিনীতে তখন স্বেচ্ছাসেবিকার সংখ্যা প্রায় 1000। আরও কয়েক হাজার মালয়, শ্যাম বর্মা প্রয়াসী ভারতীয় মেয়ে স্বেচ্ছাসেবিকা হবার জন্য নাম লিখিয়েছে। কিন্তু শিক্ষাদান প্রভৃতি ব্যবস্থা সম্পূর্ণ না হয় তাদের দলে নেওয়া যায়নি। আমরা প্রায় 105 মেয়ে উপস্থিত ছিলাম সেই আনুষ্ঠানিক কুচকাওয়াজে। আমরা ছিলাম দক্ষিণ ভাগে অগ্রণী দল। সামনে প্রকাণ্ড প্যান্ডেল, মানুষ ভর উঁচু, তার উপর উঠছে তেরঙ্গা ঝান্ডা। দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসছে সামুদ্রিক ঝোড়ো হাওয়া। নারকেল গাছের সারি বারে বারে তাকে অভিবাদন জানাচ্ছে নত হয়ে। আকাশে ভাসছে শরৎকালের তুলো পেঁজা মেঘ। পশ্চাৎপথের সেই সুনীল চাচিত্রের সম্মুখে গর্বোন্নত শীত তেরঙ্গা ঝান্ডার কি পাহাড়। মণ্ডপের উপর বসেছেন প্রধান প্রধান জাপানি জেনারেল, কিকানের প্রতিনিধিবৃন্দ, জেনারেল ইয়ামামাতো, ইসোডা এবং কাগাওয়া। বসে আছেন বর্মার রাষ্ট্রপ্রধান ডক্টর বা ম, সিইনসি জেনারেল ইয়ো সাং এবং পররাষ্ট্র সচিব মোসিয়ে থাকিন্নু। এছাড়া রেঙ্গুন শহরের অনেক বিশিষ্ট অতিথি, নগর প্রধান, বিশিষ্ট ফুঙ্গি এবং আজাদি ফৌজের সর্বোচ্চ অফিসারবৃন্দ। সবচেয়ে বড় কথা, মধ্যমণি স্বয়ং নেতাজি। প্রথমেই জাতীয় সঙ্গীত গীত হল।
বিরাট জনমণ্ডলী নতমস্তকে ভারতীয় মুক্তি ফৌজের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাল। আমরা চর্মচক্ষে অনেকেই দেখিনি ভারতবর্ষকে, মনশ্চক্ষে দেখতে থাকি। তারপর মাইকের সামনে এগিয়ে এলেন নেতাজি। সেদিন বুঝতে পারলাম কি জাদু আছে তার কণ্ঠে, যাতে লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার আজ্ঞাবহ হয়ে পড়ে মুহূর্তে। যুগ যুগ ধরে কত দেশে কত সৈন্যদলকেই তো তাদের সর্বাধিনায়ক উদ্বুদ্ধ করতে বক্তৃতা দিয়েছেন। আলেকজান্ডার, সিজার, হ্যানিবল, নেপোলিয়ন, কে নয়? সকলেই সৈন্যদলকে প্রতিশ্রুতি দিয়েছেন নানাভাবে। বলেছেন, আমার পতাকা তলে সমবেত হও, আমি তোমাদের নিয়ে বিশ্ব জয় করব, তোমাদের সামনে খুলে দেব বিজিত রাজ্যের স্বর্ণভাণ্ডার। কিন্তু এমন উল্টো কথা কে কবে বলেছেন? কোন দেশে কোন কাইলে সৈন্যদের সম্বোধন করে সর্বাধিনায়ক বলতে সাহস পেয়েছেন? তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি আমি দিচ্ছি না, প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের অজাত সন্তান সন্ততিকে। তাদের স্বাধীনতা দেব আমি। বিনিময়ে চাইছি আজ তোমাদের বুকের রক্ত। কে বলতে পেরেছে? বন্ধুগণ, সৈন্যগণ, আপনাদের রণনীতি হবে দিল্লি চলো, চলো দিল্লি। জানি না আমরা কতজন এই মুক্তি সংগ্রাম সমুদ্র অতিক্রম করে সশরীরে ভারতবর্ষে গিয়ে পৌঁছব, কিন্তু এ কথা ধ্রুব সত্য যে আপনার আমার মৃত্যু হলেও অন্তিমে আমাদের বাহিনী জয়যুক্ত হবেই। আমাদের রণক্লান্ত অবশিষ্ট সেনাদল ব্রিটিশ সাম্রাজ্যে মহাশ্মশান অতিক্রম করে অচিরেই একদিন দিল্লির লালকেল্লায় বিজয় কেতন ওড়াবে। কে বলতে পেরেছে? আমি শুধু এই প্রতিশ্রুতি দিতে পারি যে সুখে দুঃখে আনন্দে বিষাদে পরাজয়ে বিজয়ে সর্বাবস্থায় আমি আপনাদের পাশে পাশে থাকব। আপাতত আমি আপনাদের ক্ষুধা তৃষ্ণা, দৈহিক যন্ত্রণা, দুঃসহ অভিযান এবং শহীদের মহামৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারছি না। আমাদের মধ্যে কে কে যুদ্ধাবসানে বেঁচে থেকে স্বাধীন ভারতবর্ষকে দেখতে পাবে সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে শতাব্দীর শৃঙ্খলিতা ভারত জননী স্বাধীন হবেনি, আর সেই আজাদি অর্জনে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত অকপটে দান করে যাব। ঈশ্বর, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন মাথা উঁচু রেখে মৃত্যুবরণে শৌর্য থেকে বঞ্চিত না হই। শেষ হল নেতাজির উদাত্ত কণ্ঠস্বর। হাজার হাজার মানুষ স্তব্ধ, ভাবাবিষ্ট, তাদের চোখে জল, একটি শব্দ উঠছে না কোথাও। 8 মিনিট পর যেন সম্বিত ফিরে পেয়ে সমস্ত ময়দান সমস্বরে পুকার দিয়ে ওঠে, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ, জয় হিন্দ। এবার শুরু হবে মার্চ পাস্ট। সৈন্যদল মার্চ করে নেতাজির সম্মুখ দিয়ে সামরিক অভিবাদন জানিয়ে চলে যাবে। লেডিস ফার্স্ট আইন অনুসারে কিনা জানি না, সবার আগে যাবে ঝাঁসির রানী বাহিনী 500 মেয়ে। লেফটেন্যান্ট জানকী থিবার্সের কণ্ঠে ধ্বনিত হল, অ্যাটেনশন। 500 নারী সৈনিক মুহূর্তের মধ্যে আত্মস্থ হয়ে দাঁড়াল। ফৌজি আদেশ এলো, সামরিক অভিবাদন জানানোর ভঙ্গিতে মঞ্চের সম্মুখ ভাগ দিয়ে মার্চ করে চলে যাও। রৌদ্রোজ্জ্বল সুনীল আকাশের তলায় কি সুন্দর আয়োজন। রেঙ্গুন শহরের ছেলে মেয়ে বুড়ো বাচ্চা দলে দলে সমবেত হয়েছে উৎসবের সাজে। মাঠের বাইরে সুলেফাড়ার ধারে চানাচুর, বেলুন আর আইসক্রিম বিক্রি হচ্ছে। মনে হচ্ছে না যে আমরা একটা মরণপণ যুদ্ধের মধ্যে বাস করছি। মাঠের বাইরে গাছের উপরে উঠেছে অনেকে আমাদের মার্চ পাস্ট দেখতে। নারী সেনাবাহিনী
এর আগে কখনো দেখেনি বর্মার মানুষ। মাথা উঁচু রেখে বাম হাতে রাইফেল নিয়ে এবং ডান হাতে তাকে স্পর্শ করে আমরা আইচ রাইট করলাম। গুড়গুড় করে বেজে উঠল ফৌজি ড্রাম। নেতাজি এক ধাপ নিচে দাঁড়িয়ে আছেন ঝাঁসির রানী বাহিনীর সর্বাধিনায়িকা ডক্টর ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। পিছনের সারিতে মেজর জেনারেল ভোসলে, জামান কিয়ানি, শাহনওয়াজ খান, চ্যাটার্জি প্রভৃতিরা। এক এক সারিতে আমরা তিনজন, দলের সম্মুখে দলনেত্রী লেফটেন্যান্ট থিভার্সে হাতে সামরিক পতাকা, তারপরই ব্যান্ড পার্টি। আমরা তার পিছনে মরাল ভঙ্গিতে আমাদের প্রথম পদক্ষেপের সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল মাঠের আকাশ বাতাস মথিত করে জেগে উঠল এক তীব্র আর্তনাদ। জাপানি সাইরেন, বিমান আক্রমণের সংকেত, মৌমাছির চাকে যেন ঢিল পড়ল। মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। লোকজন হাঁকাহাঁকি ডাকাডাকি করছে। অসামরিক দর্শকদের মজা দেখা মাথায় উঠল। প্রাণ ভয়ে ছুটছে তারা সঙ্গিনীর হাত ধরে, বাচ্চাকে কোলে তুলে নিয়ে। গেটটার কাছে চাপ ভিড়। ভগবান রক্ষা করেছেন, চাপের চোটে ভেঙে পড়ল বেড়াটা। বন্যা নিরোধী বাঁধ ভেঙে পড়ার পর যেন জলস্রোত। অদূরে জাপানি বিমান ঘাঁটি থেকে এক ঝাঁক জঙ্গি বিমান আকাশে উঠল। প্যারেড গ্রাউন্ডকে চক্রাকারে বেষ্টন করে উঠে গেল নীল আকাশের দিকে, মিলিয়ে গেল ক্রমে পূর্ব দিগন্তে শত্রু বিমানের সঙ্গে মোকাবিলা করতে। মাঠ ভেঙে জাপানি সৈন্যের দল ছুটেছে পরীক্ষার দিকে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে। প্রাণ ধারণের তাগিদে কাজ। লক্ষ্য করে দেখলাম জাপানি জেনারেল নেতাজি কর্ণমূলে কিছু একটা নিবেদন করলেন। নেতাজি নির্বিকার প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছেন অভিবাদন গ্রহণের সামরিক ভঙ্গিমায়। পর মুহূর্তেই দেখলাম মণ্ডপের উপরটা অর্ধেক খালি হয়ে গেল। জাপানি ও বর্মী সামরিক অফিসারের দল রুদ্ধশ্বাসে ছুটেছেন পরীক্ষার দিকে। শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সকলে দাঁড়িয়ে আছেন নিস্পন্দ হয়ে। বিপদসূচক সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ থামতেই কানে গেল আমাদের ব্যান্ড পার্টির তালে তালে বাজনা। এতক্ষণ সাইরেনের শব্দে চাপা পড়েছিল সেটা। চতুর্দিকেই ব্যস্ততা, ছোটাছুটি, দৌড়। শুধুমাত্র আমরা কটি প্রাণী সার বেঁধে চলেছি মরাল পদক্ষেপে। আর শুধুমাত্র প্যান্ডেলের উপর দাঁড়িয়ে আছেন মুষ্টিমেয় কয়েকজন আজাদ হিন্দ ফৌজের অফিসার, পাথরের মূর্তির মতো। মাঝখানে নেতাজি। মিনিট 4-5-এর মধ্যেই এসে গেল এক ঝাঁক শত্রু বিমান, বমার আর ফাইটার, উত্তর দিক থেকে। প্রথমে মনে হলো বহু উঁচুতে রয়েছে তারা, সূর্য সাক্ষী এক ঝাঁক চিলের মতো। তারপর একে একে বিদ্যুৎ গতিতে তারা ছোঁ মেরে নেমে এলো রেঙ্গুন শহরকে লক্ষ্য করে। আমেরিকান আর ব্রিটিশ বৈমানিকের সেন দৃষ্টিতে নিশ্চয়ই ধরা পড়েছে সেন্ট্রাল পার্কের এই লোভনীয় জনসমাবেশ। সব খাকি পোশাক। একটিমাত্র বোমার আঘাতে এক ব্যাটালিয়ন সৈন্য নিশ্চিহ্ন করে দেবার দুর্লভ সুযোগ হাতছানি দিয়েছে দুঃসাহসী বৈমানিককে। এদিকে জাপানি পাইলটের দলও মৃত্যুভয় তুচ্ছ করে এসে পড়েছে ওদের ওড়ার পথে। প্যারেড গ্রাউন্ডের উপরের আকাশে অদৃষ্টপূর্ব এক বিমান যুদ্ধ শুরু হয়ে গেল। মেশিন গানের গুলি বিনিময় হচ্ছে ঊর্ধ্ব আকাশে। সুবুদ্ধি বলে এ দুঃসময়ে পরীক্ষার নিরাপদ আশ্রয়ই একমাত্র কাম্য। অথচ নেতাজি নিশ্চল দাঁড়িয়ে আছেন। ফলে লেফটেন্যান্ট থিবার্সও আমাদের ডিসপার্সে অর্ডার দিতে পারছেন না। ঝাঁসির রানী বাহিনীর মেয়েরা অচঞ্চল পদক্ষেপে নিরুদ্বিগ্ন ভঙ্গিতে মার্চ পাস্ট করে যাচ্ছে একে একে, সারির পরে সারি, যেন কিছুই হয়নি, যেন বাইরের দুনিয়ার প্রতি তাদের কোনো খেয়ালই নেই। হঠাৎ একটি ফাইটার শত্রু বিমান
চূড়ান্ত দুঃসাহসিকতায় দলছুট হয়ে ছোঁ মেরে নেমে এলো প্যারেড গ্রাউন্ডের দিকে, যেন সুইসাইড স্কোয়াডের পাইলট। মাটি থেকে মাত্র 50 ফুটের মধ্যে এসে গেল বিমানখানা। প্রায় সুলে ফয়ার সোনালি চূড়ায় গায়ে লাগে আর কি। তীব্র বেগে এগিয়ে এলো মেশিন গানিং করতে করতে। প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম কোণের একটি বিমানধ্বংসী এক কামানো ক্রোধে গর্জে উঠল তৎক্ষণাৎ। শত্রু বিমানটি এত নিচে নেমে এসেছে যে বিমানধ্বংসী কামানকে মুহুর্মুহু গোলাবর্ষণ করতে হচ্ছে প্রায় একেবারে জমির সমান্তরালে। তারই একটি গোলা এসে লাগলো আমাদের বাহিনীর একটি মেয়ের মাথায়। ডিরেক্ট হিট। মুহূর্তে কাঁধ থেকে মেয়েটির মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। শুধু তাই নয়, মুন্ডুটার চিহ্ন মাত্র খুঁজে পাওয়া গেল না। রক্তাপ্লুত তার দেহটি লুটিয়ে পড়ল মণ্ডপের সম্মুখে। এক অঞ্জলি রক্তের অর্ঘ্যে সে যেন রেখে গেল নেতাজির উদ্দেশ্যে তার শেষ প্রণতি। আমাদের লাইন ভাঙল না। কেউ আইচ রাইটকে আইচ লেফট করে এক নজর দেখেও নিল না। ঠিক মণ্ডপের নিচে কাটা পাঠার মতো ওই যে কবন্দটা থরথর করে কাঁপছে, সেটা কার দেহাবশেষ? তাল কাটল না পদক্ষেপের কিংবা ড্রামের কাঠিতে। একই ভঙ্গিতে একই ছন্দে আমরা এগিয়ে গেলাম সামরিক অভিবাদন জানিয়ে। দুটি স্বেচ্ছাসেবিকা স্ট্রেচারে করে কবন্দটি সরিয়ে নিয়ে গেল। কেউ ফিরে তাকালো না সেদিকে। শুনেছি সেই শত্রু বিমানটিতে 6টি মেশিন গান ছিল। বড় ফাইটার বিমান। ওরা যদি মেশিন গান চালাবার সুযোগ পেত তাহলে নেতাজি এবং ঝাঁসি রানী বাহিনী মেয়েদের মৃত্যু ছিল অবধারিত। তাই বিমানধ্বংসী কামানে সৈনিক নিরুপায় হয়েই ওভাবে মাটি সই করে গোলা ছুটতে বাধ্য হয়েছিল, যার ফলে শত্রু বৈমানিক মেশিন গানের বোতামে হাত ছোঁয়াবার সুযোগ পায়নি। বিমানধ্বংসী কামানে বুহ ভেদ করে আত্মরক্ষাতে ব্যাপৃত থাকতে হয়েছিল তাকে। অর্থাৎ বলা যায় আমাদের দলের সেই মেয়েটি জীবন দিয়ে পরোক্ষভাবে জীবন দিয়ে গেছে আমাদের এবং আমাদের প্রিয় নেতাজি। জানি আপনারা জানতে চাইবেন মেয়েটির নাম। বিশ্বাস করুন, তার নামটা ভুলে গেছি। শতাব্দীর 1/4 অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে। ইরাবতী চিন্দুইন দিয়ে অনেক জল বয়ে গেছে তারপর। তাই সেই মেয়েটির নামটাও আজ ঝরা পাতায় চেয়েও অকিঞ্চন। আর ভেবে দেখুন, মনে রাখলেই বা কি হতো? ঝাঁসি রানী বাহিনীর সেই প্রথম শহীদের নাম তো আর আপনারা কোনো শহীদ মিনার তৈরি করতেন না, বিনা রক্তপাতে স্বাধীন ভারতবর্ষে। অনুষ্ঠান শেষে সংবাদ এলো লেফটেন্যান্ট থিভার্সকে ডেকে পাঠিয়েছেন স্বয়ং সর্বাধিনায়ক। আমি ছিলাম দলনেত্রী দক্ষিণহস্ত, তাই সঙ্গে গিয়েছিলাম। আর তাই সেই জনান্তিক আলাপচারী সকর্ণে শুনবার দুর্লভ সৌভাগ্য হয়েছিল আমার। নেতাজি যে ছাড়পত্র দিয়েছিলেন তা সকর্ণে শুনেছিলাম। এ আমার প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। প্যারেড গ্রাউন্ড তখন প্রায় নির্জন। গেটের সামনে খান 10-12 গাড়ি কনভয়, জিপ আর ওয়েপেন ক্যারিয়ার। সামনের দিকে দ্বিতীয় গাড়িখানার বনেটে সর্বাধিনায়কের পতাকা। দাঁড়িয়ে আছেন পাশাপাশি নেতাজি, মেজর জেনারেল জামান কিয়ানি, কর্নেল হাবিবুর রহমান এবং চিফ অফ স্টাফ। আমরা দুজনে গিয়ে দাঁড়ালাম ওদের সামনে, সসম্মান সামরিক অভিবাদন করলাম। নেতাজি প্রশ্ন করলেন ওই মেয়েটির সম্বন্ধে, কি নাম, পরিচয়, কোথায় বাড়ি, রেঙ্গুনে কেউ আত্মীয় স্বজন আছে কিনা। পাশে দাঁড়িয়েছিলেন অল্প বয়সী একজন তরুণ, অসামরিক বেশে। একটি নোট বইতে দাঁড়িয়ে দাঁড়িয়েই শর্ট হ্যান্ড নোট নিচ্ছিলেন তিনি। পরে শুনেছি তার নাম ভাস্করন, কেরালার মানুষ, নেতাজি স্টেনো। নেতাজি আদেশ দিলেন পূর্ণ সামরিক মর্যাদায় যেন মেয়েটির অন্তিম কার্য সম্পন্ন করা হয়। বললেন তাকে যেন সমস্ত সময়সূচি পূর্বাহ্নে জানানো হয়, যাতে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন সৎকারের সময়। তারপর বললেন, ভেবেছিলাম আজাদ হিন্দ ফৌজ ইম্ফল আক্রমণ শুরু করলে তোমাদের বাহিনীকে মেমিওতে পাঠিয়ে দেব। সেখানকার হাসপাতালে তোমরা সেবা শুশ্রূষা করা শিখবে। কিন্তু আজকের ঘটনায় আমি মতটা বদলেছি। তোমাদের দুটি ভাগে ভাগ করা হবে।
এক শ্রেণীর কাজ হবে হাসপাতালে সেবা শুশ্রূষা করা, দ্বিতীয় দলের কাজ হবে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করা। কিন্তু তা হলেও প্রত্যেকটি রানীকে রাইফেল চালানো এবং নার্সিং শিখে রাখতে হবে। ক্যাপ্টেন লক্ষ্মীনাথনের কাছ থেকে তোমরা বিস্তারিত আদেশ পাবে। আমরা দুজনেই একসঙ্গে স্যালুট করলাম। নেতাজি জিপের দিকে ফিরেছিলেন, হঠাৎ কি ভেবে আবার ফিরে এলেন। বললেন, তোমরা আজ যে দুর্জয় সাহসের পরিচয় দিয়েছ তাতে আমি গর্বিত। আমি বিশ্বাস রাখি তোমাদের এই সাহস শেষ দিন পর্যন্ত অটুট থাকবে। আমরা দুজন অ্যাটেনশনের ভঙ্গিতে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। মেজর জেনারেল ভোসলে একবার চকিতে তার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলেন। বোধ করি ওদের কোনো জরুরি কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, এ তারই ইঙ্গিত। নেতাজি কিন্তু সেই ইঙ্গিতে ভ্রুক্ষেপ করলেন না, বরং আমাদের দিকে আর এক পা এগিয়ে এসে বললেন, আমার ভাষণে একটু আগেই বলেছি, আজ আমি তোমাদের কিছুই দিতে পারবো না। ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুই শুধু উপহার দিতে পারি। কিন্তু আজ তোমরা যে মৃত্যুঞ্জয়ী বীরত্বের পরিচয় দিয়েছ, তারপর তোমাদের এখনই কিছু একটা পুরস্কার দেওয়া উচিত, তাই নয়? আমরা দুজনে যেন ব্রোঞ্জে গড়া দুটি নারী মূর্তি। নেতাজি তার সহকর্মীর দিকে ফিরে বললেন, মেজর জেনারেল ভোসলে। ক্লিক করে জুতোর নালে নালে শব্দ উঠল। আজাদ হিন্দ বাহিনীর চিফ অফ স্টাফ অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়েছেন সর্বাধিনায়কের আদেশের অপেক্ষায়। আমি নিজে সশরীরে পৌঁছতে পারি আর নাই পারি, কলকাতা শহরে যদি কোনো দিন আজাদ হিন্দ বাহিনী প্রবেশ করে, তবে এই ঝাঁসির রানী বাহিনী থাকবে তার পুরোভাগে। এ আমার অপরিবর্তনীয় আদেশ, লিখে রেখো তোমার নোট বইতে। চিফ অফ স্টাফ সামরিক অভিবাদন করলেন। ভাস্করণ কয়েকটি পেন্সিলে আঁচড় টানলেন তার নোট বইতে। বিশ্বাস করুন, আমাদের সমস্ত শরীরের মধ্য দিয়ে এক বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। কলকাতা শহর আমি দেখিনি, শুনেছি নেতাজি নাকি এককালে তার নগর প্রধান ছিলেন। শুনেছি সিঙ্গাপুরের চেয়েও নাকি বড় সে শহর। আমি কল্পনায় দেখতে পাচ্ছিলাম সিঙ্গাপুরের ব্যাটারি রোডের চেয়েও চওড়া অজানা কলকাতার কোনো অচেনা রাজপথ দিয়ে বিজয় উল্লাসে মার্চ করে চলেছে মুক্তি ফৌজ, আর তার পুরোভাগে চলেছি রণক্লান্তা রক্তস্নাতা আমরা কজন ভারতীয় নারী, ঝাঁসি রানী উত্তর সাধক। উপরে বাতায়ন থেকে, অলিন্দ থেকে মুহুর মুহুর পুষ্পবৃষ্টি হচ্ছে। দুর্বোধ্য কলকাত্তাইয়া ভাষায় ওরা আমাদের অভিনন্দন জানাচ্ছে, আর প্রত্যুত্তরে আমরা বলছি নেতাজি জিন্দাবাদ, বলছি জয় হিন্দ। সম্বিত ফিরে পেলাম নেতাজির কণ্ঠস্বরে। লেফটেন্যান্ট থিবার্সের দিকে ফিরে উনি বললেন, কই, তুমি তো কিছু বললে না? লেফটেন্যান্ট থিবার্স সসম্ভ্রমে বললেন, এ অমূল্য দান ঝাঁসি রানী বাহিনীর পরম গৌরব, কিন্তু এদের তরফ থেকে আমার একটি ভিক্ষা আছে। ভিক্ষা? ভ্রু কুঞ্চিত হল নেতাজি। নিজে তিনি কখনো কারোর কাছে কিছু চাইতেন না, তার কাছে কিছু চাইলেও তিনি ক্ষুণ্ণ হতেন। কারণ হৃদয় উদার হলে কি হয়, আর্থিক অসঙ্গতি তার লেগেই ছিল। আপনারা জানেন কিনা জানি না, জার্মানিতে থাকতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য নেতাজি ফুরার কাছ থেকে অর্থ সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন। স্বাধীন ভারতের তরফে ঋণ গ্রহণ করেছিলেন তিনি। পূর্ব এশিয়াতেও তাকে অর্থকৃচ্ছতায় ভুগতে হয়েছে। তবু তিনি ওরই ভিতর থেকে 1944 সালের টোকিওতে জার্মান রাষ্ট্রদূতের হাতে আজাদ হিন্দ সরকারের তরফে 5 লক্ষ ইয়েন জাপানি মুদ্রায় পরিশোধ করেছিলেন। ঋণ শোধের প্রথম কিস্তি। ঘটনাচক্রে অবশ্য সেই শেষ কিস্তি, কারণ স্বাধীন ভারত আর বাকিটা শোধ দেয়নি। যাক, যা বলছিলাম, ভূকুঞ্চিত করলেও নেতাজি বললেন, বেশ বলো। আপনার কাছে আমি 500 বুলেট ভিক্ষা করছি। এ যুদ্ধে কি প্রচণ্ড আয়াসে আপনি যুদ্ধোপকরণ সংগ্রহ করেছেন তা আমি জানি, তবু নিতান্ত নিরুপায় হয়েই আপনার কাছ থেকে এই 500 বুলেট ভিক্ষে চাইছি আমি। বেশ একটু চিন্তিত হয়ে পড়েছেন যেন। চিন্তিত নন, কৌতূহলী। বলেন, এত বুলেট নিয়ে কি করবে তোমরা? আমার বাহিনীর প্রতিটি মেয়েকে একটি করে তাজা বুলেট উপহার দেব।
সে বুলেট শত্রুর উপর বর্ষিত হবে না। জীবন্ত ধরা পড়ার উপক্রম হলে সেটা নিজের উপর ব্যবহার করার ছাড়পত্র চাই আমি। দৃশ্যটা আজও স্পষ্ট দেখতে পাই। পুরো 1 মিনিট নেতাজি কোনো জবাব দেননি। দূর দিগন্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন নির্বাক। তারপর সামরিক নিয়ম লঙ্ঘন করে হঠাৎ জানকীদির মাথার উপর হাতটা রাখলেন নিতান্ত ঘরোয়া ভঙ্গিতে। অস্ফুটে যেন কিছু বললেন, মন্ত্রোচ্চারণ না আশীর্বাদ। পর মুহূর্তেই শক্ত হয়ে দাঁড়ালেন, টেনে নিলেন হাতখানা। নেতাজি বর্মের মধ্যে মিলিয়ে গেলেন, দরদি সমাজসেবক দার্শনিক সুভাষচন্দ্র। এক লাফে উঠে বসলেন জিপে। আমাদের দিকে ফিরে স্পষ্ট উচ্চারণ করে শুধু বললেন, গ্র্যান্টেড। কনভয় চলে গেল সামনের সড়ক দিয়ে ধুলোর ঝড় তুলে। আমরা তখনও স্যালুট করে দাঁড়িয়ে আছি দুজন। শেষ হলো আজকের পর্ব এখানেই। কেমন লাগলো এটার আমি জিজ্ঞাসা করব না, তবু আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে দিলে আমার ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেননি যে সমস্ত শ্রোতা বন্ধুরা, তাদেরকে যদি এই ধরনের আরও গল্প পাঠ বা সত্যি ঘটনা শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যে সকল শ্রোতা বন্ধুরা আমার পাশে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।